আচ্ছা, দুবাই কি শুধুই মরুভূমি? না, এটা এমনই এক শহর যে পৃথিবীকে নতুন করে গড়তে চায়, আর সেই সাহসী স্বপ্নের নাম দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস। আপনারা এখন দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস, যেটা ছিল দুবাইয়ের সবচেয়ে বেপরোয়া আর বিলাসবহুল নির্মাণ প্রকল্প। যে পরিকল্পনাটার সূচনা হয় 2003 সালে। দুবাইয়ের উপকূল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পারস্য উপসাগরের বুকেই শুরু হয় এই প্রজেক্টের কাজ। উদ্দেশ্য ছিল সমুদ্রের মাঝে 300টি কৃত্রিম দ্বীপ তৈরি করা, এবং এই দ্বীপগুলোকে এমন পজিশনে বসানো হবে যেন সমুদ্রের বুকে গোটা পৃথিবীর মানচিত্রকে জীবন্ত দেখা যায়। উপগ্রহ থেকে এটিকে দেখলে মনে হবে পৃথিবীর এক ক্ষুদ্র নকশা ভাসছে নীল জলরাশির উপর। আপনি চাইলে এক কথায় একে বলতে পারেন আধুনিক সভ্যতার নতুন স্বপ্ন, কারণ এই প্রকল্পটিতে এখন পর্যন্ত প্রায় 14 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। বর্তমান সময়ে বাংলা টাকায় যার পরিমাণ প্রায় 1,62,400 কোটি টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। Decade after the financial crisis, 6 of the 300 world islands are starting to come to life. But this project is audacious, even by Dubai standards. এমনকি প্রকল্পটিতে ব্যবহৃত হয়েছে 321 মিলিয়ন ঘনমিটার বালি। এই প্রকল্পে যে পরিমাণ বালি ব্যবহার হয়েছে তা দিয়ে প্রায় কয়েকশো ফুটবল মাঠকে বিশাল পাহাড়ে পরিণত করা সম্ভব। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, একটা আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ যদি গড়ে 1 মিটার উচ্চতা বালু দিয়ে ভরে দেওয়া হয়, তাহলে প্রায় 45,800টি ফুটবল মাঠ পুরোটাই ভরে যাবে এই বালি দিয়ে। একটা সাধারণ ডাম্প ট্রাকে গড়ে 10 ঘনমিটার বালু বহন করা যায়। তাহলে যদি 321 মিলিয়ন ঘনমিটার বালু পরিবহন করতে হয়, সেক্ষেত্রে প্রায় 3,21,00,000 ট্রাক লাগবে। এবার কল্পনা করুন, এই 3,21,00,000 ট্রাক যদি একসাথে একটি করে লাইন ধরে দাঁড় করানো হয়, তাহলে তারা পুরো পৃথিবীকে প্রায় 5 থেকে 6 বার ঘুরে আসতে পারবে। এবার ভাবুন এই প্রকল্পটি আসলে কত বড়। শুধু এতটুকুই নয়, এই প্রকল্পটিতে ব্যবহার করা হয়েছে 386 মিলিয়ন টন পাথর। কিন্তু 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটের ফলে প্রকল্পটির উন্নয়ন কার্যক্রম থমকে যায়। তবে সামনে এগোনোর আগে এই প্রকল্পতে ব্যবহার হওয়া পাথরগুলো দিয়ে ঠিক কি করা সম্ভব তার একটা উদাহরণ দেওয়া যাক। দ্য গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণে ব্যবহৃত হয়েছিল আনুমানিক 350 মিলিয়ন টনের মতো উপকরণ। অর্থাৎ দুবাইয়ের এই প্রকল্পে ব্যবহৃত পাথর দিয়ে পুরো চীনের প্রাচীরটাই আবারও বানানো যেত। দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস প্রজেক্টে যে পরিমাণ পাথর ব্যবহৃত হয়েছে তা দিয়ে আমাদের এই বাংলাদেশে আরও প্রায় 400টি স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। মিশরের গ্রেট পিরামিড তৈরিতে ব্যবহার হয়েছিল প্রায় 6 মিলিয়ন টন পাথর। তাহলে 386 মিলিয়ন টন পাথর দিয়ে প্রায় 64টি গ্রেট পিরামিড বানানো যেত। এমনকি এই সমপরিমাণ পাথর দিয়ে ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্রায় 2 রুটে যাওয়া আসার রাস্তা তৈরি করা যেত। অর্থাৎ বুঝতেই পারছেন, এটা কোনো ফ্যান্টাসি না, এটাকে বলতে পারেন দুবাইয়ের বাস্তবতা। কিন্তু এত বিলাসবহুল এই দেশটি কি শুরু থেকেই এমন ছিল? না, মোটেই না। আজ যে শহরটাকে আমরা সোনা দিয়ে মোড়ানো স্বপ্নের মতো দেখি, সেই দুবাই একসময় ছিল এক টুকরো মরুভূমি। কোনো বিল্ডিং ছিল না, কোনো বুর্জ খলিফা ছিল না, কোনো শপিং মলও ছিল না, ছিল শুধু ধুলোবালি আর ক্ষুধার্ত মানুষের আকাঙ্ক্ষা। একসময় দুবাই ছিল মাছ ধরা আর মুক্তা সংগ্রহের জন্য পরিচিত। তখন এই শহরের মানুষগুলো বেঁচে থাকত সমুদ্রের দয়ার উপর। তারা দিনভর নৌকায় ঘুরে ঘুরে মুক্তা তুলত। ভাগ্য ভালো হলে দিনটা চলত, আর খারাপ হলে খালি পেটেই ঘুমাতে হতো। কিন্তু এরপরই আসে বড় এক পরিবর্তন। 1930-এর দশকে বিশ্বজুড়ে মুক্তার বাজার ভেঙে পড়লে দুবাই পুরোপুরি হাঁটু গেড়ে পড়ে যায়। তবে এরপরই দুবাইয়ের বুকে খুঁজে পাওয়া গেল তেল। কালো সোনার সেই ফোয়ারা যেন খুলে দিল স্বপ্নের দরজা। কিন্তু শুনে অবাক হবেন, দুবাই কেবল তেলের উপরই ভরসা রাখেনি। তারা তখন শুরু করে একটা শহর গড়ার লড়াই, যেটা শুধু তেল নয়, ব্যবসা, ট্যুরিজম আর প্রযুক্তির মাধ্যমেও টিকবে। বছরকে বছর গড়ে উঠতে লাগলো সেতু, রাস্তা, বন্দর। তৈরি হলো জেবেল আলী, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্রি জোন। এভাবেই চলতে চলতে 2000 সালের পর দুবাই যেন এক রূপকথার গল্পে ঢুকে পড়ে। বুর্জ আল আরব, সেই পালতোলা হোটেল, পাম জুমেইরা, সমুদ্রে গড়া কৃত্রিম দ্বীপ। আর 2010 সালে বিশ্ববাসী চমকে উঠল বুর্জ খালিফার উচ্চতায়। কিন্তু তবুও তারা সন্তুষ্ট থাকতে পারছিল না। সমুদ্রের বুকে ভাসমান দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডসের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু এই স্বপ্নের পেছনের মানুষটাকে কিভাবে সম্ভব হয়েছিল এই অবিশ্বাস্য প্রকল্প? চলুন ফিরে যাই 2003 সালের দুবাইয়ে। শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম শুধু দুবাইয়ের শাসকই নয়, ছিলেন এক স্বপ্নদ্রষ্টা। পাম জুমেইরা এর সাফল্যের পর তিনি চেয়েছিলেন আরও বড় কিছু করতে, যা গোটা পৃথিবীকেই তাক লাগিয়ে দেবে।
এভাবেই জন্ম নেয় দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল দুবাইকে বৈশ্বিক পর্যটন আর বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা। নাখিল প্রপার্টিজ পেল এই প্রকল্পের দায়িত্ব, আর কাজে ছিল 2 ডাচ কোম্পানি, ভ্যান ওর্ড এবং বসকালিস। এরা ছিল এমন 2টি কোম্পানি যারা সমুদ্রের নিচেও শহর বানাতে পারে। এই প্রকল্পের জন্য মোট 300টি দ্বীপ বানানো হয়, প্রতিটি এক একটি দেশের প্রতীক। ফ্রান্স, ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়া, ভারত, এমনকি আমাদের এই বাংলাদেশ নামেও একটি দ্বীপ ছিল। সব মিলিয়ে এই দ্বীপপুঞ্জ হয়ে উঠল বিশ্বের উপর ভাসমান আরেকটি বিশ্ব মানচিত্র। এই দ্বীপপুঞ্জের মোট এলাকা ছিল প্রায় 9 কিলোমিটার লম্বা আর 6 কিলোমিটার চওড়া। প্রতিটি দ্বীপের আকার ছিল 14 থেকে 42,000 বর্গমিটার পর্যন্ত। আপনি যদি উপগ্রহ থেকেও পৃথিবীর দিকে তাকান, তাহলেও দুবাইয়ের উপকূল রেখা বরাবর দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডসের বিস্ময়কর দৃশ্য দেখতে পাবেন। আর এই পুরো প্রকল্পটির নকশা করেছে ক্রিয়েটিভ কিংডম দুবাই। 2008 সালের জানুয়ারি মাসে প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক সম্পন্ন হয়। ব্রেকওয়াটার বা প্রতিরক্ষামূলক পাথরের প্রাচীরের সর্বশেষ খণ্ড স্থাপন করা হয়। এর মাধ্যমেই সম্পন্ন হয় দ্বীপপুঞ্জটির প্রাথমিক নির্মাণ। 2008 সালের জানুয়ারির আগেই দ্বীপগুলোর 60%ই বিক্রি হয়ে যায়। 2007 সালের প্রথম 4 মাসে বিক্রি হয় 20টি দ্বীপ। বিনিয়োগকারীরা ভেবেছিলেন এটি হবে ভবিষ্যতের বিলাসবহুল ঠিকানা। কিন্তু কি এমন হলো যে বিশাল ব্যয়বহুল প্রজেক্টটি এভাবেই থমকে গেল? 2009 সালের সেপ্টেম্বর মাসে দ্য টাইমস পত্রিকা রিপোর্ট করে যে এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। আর এর কারণ ছিল 2008 সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট। সংযুক্ত আরব আমিরাতে সম্পত্তির মূল্য তখন তাদের সর্বোচ্চ মূল্য থেকে 58% পর্যন্ত কমে যায়। ফলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেয় এই প্রকল্প থেকে। এই অর্থনৈতিক সংকট যখন দুবাইয়ের স্বপ্নে ভাঙন ধরাতে শুরু করেছিল, তখনই এরই মাঝে আবার শুরু হয় গুজবের ছড়াছড়ি। 2010 সালে কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হয় যে দ্বীপগুলো সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তবে এই দাবিকে একেবারে ভুল আর ভিত্তিহীন বলে অস্বীকার করে প্রকল্পের মূল ডেভেলপার প্রতিষ্ঠান নাখিল। এরপর আবারও 2011 সালের জানুয়ারিতে দ্য ডেইলি টেলিগ্রাফ জানায় যে পেঙ্গুইন মেরিন নামের একটি স্বাধীন সংস্থা দ্বীপগুলোতে ভাঙন আর দ্বীপের মধ্যবর্তী পথগুলোতে পলিমাটি জমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এমনকি এই পেঙ্গুইন মেরিন সংস্থাটি, যারা দ্বীপপুঞ্জে পরিবহন পরিষেবা সরবরাহের জন্য চুক্তিবদ্ধ ছিল, তারা প্রতি বছর $1.6 মিলিয়ন নাখিলকে দিতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ আর্থিক সমস্যার পাশাপাশি প্রযুক্তিগত চ্যালেঞ্জও প্রকল্পটিকে থমকে দিচ্ছিল। Dubai has been hit by the global financial crisis, especially in real estate. Mega projects like the artificial island off the coast are in danger of collapse. 2012 সালের জুলাই মাস পর্যন্ত কেবলমাত্র লেবানন আইল্যান্ড পুরোপুরি নির্মিত হয়েছিল, এবং এটা ছিল একমাত্র দ্বীপ যেখানে বাণিজ্যিক কার্যক্রম চলত। সেখানে কখনো কখনো কর্পোরেট ইভেন্ট আর পার্টিও আয়োজন করা হতো। 2013 সালের শেষ দিকে গিয়ে প্রকল্পটির মধ্যে মাত্র 2টো দ্বীপ বাস্তবায়িত হয়। তবে মেঘ কাটে 2013 সালের শেষের দিকে, কারণ ততদিনে আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠে বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, আর তার প্রভাব পড়ে দুবাইয়ের রিয়েল এস্টেট মার্কেটেও। মাত্র 1 বছরে আবাসিক সম্পত্তির দাম 17.9% বেড়ে যায়। একই সময় ভাড়ার হারও 14.9% বৃদ্ধি পায়। প্রকল্পটির নকশা ছিল অত্যন্ত বিলাসবহুল। পরিকল্পনা অনুযায়ী 4টি বড় বড় পরিবহন কেন্দ্র থাকত, যেগুলোকে সংযুক্ত করত জলপথ। প্রত্যেকটি দ্বীপকে ভাগ করা হয়েছিল বিভিন্ন কাজে ব্যবহারের জন্য, যেমন ব্যক্তিগত এস্টেট, মাঝারি এবং উচ্চ ঘনত্বের আবাসন, রিসোর্ট এবং বাণিজ্যিক এলাকা। জল, বিদ্যুৎ আর বর্জ্য ব্যবস্থাপনার জন্যও ছিল আধুনিক পরিকল্পনা। পানির পাইপ এবং বৈদ্যুতিক তার সমুদ্রতলের নিচে দিয়ে নিয়ে যাওয়া হতো দ্বীপগুলোতে। প্রত্যেকটি পরিবহন কেন্দ্রে একটি করে পাম্পিং স্টেশন থেকে সরবরাহ হতো মিষ্টি পানি। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 2015 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বিদ্যুৎ সরবরাহ লাইন বাস্তবে স্থাপন করা হয়নি। ফলে কোনো দ্বীপে কিছু করতে গেলে ডেভেলপারদের নিজেদের ব্যবস্থাতেই ডিজেল জেনারেটর বসিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হতো। বর্জ্য ব্যবস্থাপনাও ছিল প্রতিটি দ্বীপের ব্যক্তিগত দায়িত্ব। কেন্দ্রীয় কোনো সিস্টেম তখনও বাস্তবায়িত হয়নি। এই দ্বীপগুলোর একটির মালিক ছিলেন 7 বারের ফর্মুলা 1 ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। আরব আমিরাতের তৎকালীন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তাকে একটা দ্বীপ উপহার দেন, আর এটি হয়ে ওঠে দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডসের অন্যতম আলোচিত বিষয়। দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস প্রকল্পে নতুন প্রাণ আনতে আবারও উদ্যোগ নেয় মূল ডেভেলপার প্রতিষ্ঠান নাখিল গ্রুপ। তারা 20টিরও বেশি দ্বীপ নিয়ে গড়ে তুলছে কোরাল আইল্যান্ড নামের এক রিসোর্ট। এই অঞ্চলটি বিশ্ব মানচিত্রে উত্তর আমেরিকার অংশ হিসেবে পরিচিত। আর এই প্রকল্পে থাকবে বিলাসবহুল হোটেল, মেরিনা এবং একটি হোটেল ভিলেজ।
আর এই দেশটির গল্প, দেশটির মানুষের স্বপ্ন কখনো শেষ হওয়ার নয়। দিনে দিনে দুবাই হয়ে উঠেছে এক ভবিষ্যতের শহর। তাদের করা পরিকল্পনার জন্য দরকার পাগলাটে প্রকৌশল, বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু তারপরও দুবাইকে থামানো যায় না। যেখানে বাকি দুনিয়া স্বপ্ন দেখে, সেখানে দুবাই স্বপ্ন সত্যি করে। দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস এটা কেবলই একটা প্রকল্প নয়, এটা মানুষকে প্রমাণ করার গল্প যে মানুষ যদি চায় তাহলে সমুদ্রের বুকে পুরো একটা পৃথিবী গড়ে তুলতে পারে। আবারও দেখুন, এটা হলো দুবাই এবং এটা হলো তার পৃথিবী। ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকবেন। ধন্যবাদ।